নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। একের পর এক ভাঙনে বিপর্যস্ত হচ্ছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী শিবির 2/3 বেশি বিধায়ক এবং লোকসভা সাংসদদের সমর্থন নিশ্চিত করার পর এবার কি ধীরে ধীরে দলের বাকি অংশেরও নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পরিকল্পনা করছে? ভারতের রাজনীতিতে দল ভাঙার ঘটনা নতুন নয়, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা ঘটছে তা শুধু একটি দলের অভ্যন্তরীণ সংকট নয়, বরং আগামী বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। কারণ প্রশ্নটা হলো, তৃণমূল কংগ্রেসের প্রকৃত নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? একের পর এক ভাঙন, বিদ্রোহ আর ক্ষমতার লড়াইয়ে কি তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত নিজেদের অস্তিত্বের সবচেয়ে বড় সংকটের মুখে দাঁড়িয়ে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, দলটা আসলে কার? মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে, নাকি সেই বিদ্রোহী শিবিরের হাতে যারা দাবি করছে দলের 2/3 বেশি বিধায়ক এবং সাংসদ এখন তাদের সঙ্গে? পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বিষয়টি আর শুধু দলীয় কোন্দল নয়, বরং একটি রাজনৈতিক দখলযুদ্ধে পরিণত হয়েছে। আর এই যুদ্ধের অন্যতম মুখ হয়ে উঠেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দল থেকে বহিষ্কৃত হওয়ার পরও তিনি এখন বিধানসভায় স্বীকৃত বিরোধী দলের নেতা। অন্যদিকে দিল্লিতে বিরোধী সাংসদরা স্পিকার ওম বিড়লার কাছে দাবি করেছেন তৃণমূলের 28 জন লোকসভা সাংসদের মধ্যে 20 জন তাদের পাশে রয়েছেন। ফলে প্রশ্ন উঠছে, এটা কি শুধুই বিদ্রোহ, নাকি তৃণমূলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দখলের একটি সুপরিকল্পিত অভিযান? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলে মনে হবে এই লড়াই এখন কেবল শুরু হয়েছে। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছেন ঋতব্রত। তার দাবি, সাংসদ এবং বিধায়কদের সমর্থন নিশ্চিত করার পর এবার লক্ষ্য তৃণমূলের গোটা সাংগঠনিক কাঠামো, অর্থাৎ পুরসভা, পুর নিগম, জেলা পরিষদ, এমনকি জেলা নেতৃত্বও ধীরে ধীরে বিদ্রোহী শিবিরের দিকে ঝুঁকবে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, বিভিন্ন জেলার সভাপতি এবং প্রভাবশালী নেতারা ইতিমধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তার যুক্তি, সংসদীয় গণতন্ত্রে শেষ কথা বলে সংখ্যা, আর সংখ্যার হিসাব যদি তাদের পক্ষে থাকে তাহলে শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের সামনেই প্রকৃত শক্তি পরীক্ষা হবে। এই বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং তৃণমূল কংগ্রেসের বর্তমান নেতৃত্বের উদ্দেশ্যে সরাসরি চ্যালেঞ্জ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিদ্রোহীরা নিজেদের আর আলাদা কোনো গোষ্ঠী হিসেবে দেখতে চাইছেন না। ঋতব্রতের বক্তব্য, আমরাই তো তৃণমূল। তার দাবি, 2/3 বেশি সাংসদ ও বিধায়ক তাদের সঙ্গে থাকলে আসল নকলের বিতর্কের কোনো মানে হয় না। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই 58 জন বিধায়কের স্বাক্ষরযুক্ত চিঠি স্পিকারের কাছে জমা পড়েছে। আরও কয়েকজন বিধায়ক যোগ দিলে সেই সংখ্যা 67 বা 68-তে পৌঁছতে পারে। অর্থাৎ 80 জন তৃণমূল বিধায়কের মধ্যে তারাই এখন সংখ্যাগরিষ্ঠ। এই পরিস্থিতিতে ভবিষ্যতে নির্বাচন কমিশনের সামনে দল, প্রতীক এবং সংগঠনের নিয়ন্ত্রণ নিয়ে বড় আইনি লড়াইয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এখানেই রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে। ঋতব্রতের বক্তব্য অনুযায়ী পশ্চিমবঙ্গের বিদ্রোহী বিধায়করা বিজেপির বিরুদ্ধে বিরোধী শক্তি হিসেবেই কাজ করবেন, কিন্তু একই সময়ে লোকসভায় বিদ্রোহী সাংসদদের একটি বড় অংশ এনডিএকে সমর্থন করতে পারে। অর্থাৎ দিল্লি ও কলকাতায় দুই ধরনের রাজনৈতিক কৌশল দেখা যেতে পারে। ঋতব্রত এটিকে গণতন্ত্র বনাম একনায়কতন্ত্রের লড়াই হিসেবে তুলে ধরেছেন। তার বক্তব্য, কেউ যদি রাজনৈতিকভাবে সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েও গণতন্ত্র রক্ষার জন্য সিদ্ধান্ত নেন, তাহলে তাকেও সম্মান জানানো উচিত। এই মন্তব্য থেকে স্পষ্ট, বিদ্রোহী শিবির এখন নিজেদের অবস্থানকে শুধুমাত্র দলীয় অসন্তোষ নয়, বৃহত্তর রাজনৈতিক আন্দোলন হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এই পুরো বিদ্রোহের কেন্দ্রে বারবার উঠে আসছে একটি নাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঋতব্রতর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলকে তৃণমূল স্তরের কর্মীদের ওপর দাঁড় করিয়েছিলেন, সেই দলকে ধীরে ধীরে একটি কর্পোরেট আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। রাজনৈতিক মহলের মতে এখানে মূলত আইপ্যাক এবং তার বাড়তে থাকা প্রভাবের দিকেই ইঙ্গিত করা হয়েছে। বিদ্রোহী শিবিরের বহু নেতা মনে করছেন, মাঠ পর্যায়ে সংগঠনের বদলে অতিরিক্ত কৌশল নির্ভর রাজনীতি এবং কর্পোরেট ধাঁচের পরিচালনা ব্যবস্থায় দলের সাম্প্রতিক বিপর্যয়ের অন্যতম কারণ। ফলে এই বিদ্রোহ কেবল ব্যক্তি বিরোধী নয়, দলের পরিচালন পদ্ধতি নিয়েও একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে। অবশ্য ঋতব্রত নিজেকে এই আন্দোলনের একক নেতা হিসেবে তুলে ধরতে রাজি নন। তার দাবি, এটি যৌথ নেতৃত্বের লড়াই। তিনি নিজেকে ফুটবল দলের একজন খেলোয়াড়ের সঙ্গে তুলনা করেছেন। তার নির্দিষ্ট ভূমিকা বিরোধী দলনেতা। তার সঙ্গেই রয়েছেন চিফ হুইপ আকরুজ্জামান, ডেপুটি লিডার সন্দীপন শাহ এবং আরও বহু বিধায়ক। তার কথায়, এই আন্দোলন কোনো ব্যক্তিকে সামনে রেখে নয়, বরং একটি দলগত প্রচেষ্টা। কিন্তু বাস্তবটা হলো, বর্তমানে তিনি এই বিদ্রোহের সবচেয়ে দৃশ্যমান মুখ, আর সেই কারণেই তার প্রতিটি বক্তব্য এখন রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে মমতা ও অভিষেক অনুগত শিবির এখনও দাবি করছে, বিদ্রোহীদের এই পুরো প্রক্রিয়ার কোনো আইনি ভিত্তি নেই এবং শেষ পর্যন্ত তারা দলত্যাগ বিরোধী আইনের মুখোমুখি হবেন। কিন্তু ঋতব্রত পাল্টা প্রশ্ন তুলেছেন, যদি সত্যি নেতৃত্বের প্রতি এত সমর্থন থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা বৈঠকে মাত্র কয়েকজন বিধায়ক কেন উপস্থিত ছিলেন? তার দাবি, এখন 20 থেকে 22 জন সাংসদ এবং বিপুল সংখ্যক বিধায়ক বর্তমান নেতৃত্বের সঙ্গে রয়েছেন। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বিদ্রোহী শিবির এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণভাবে অস্বীকার করছে না, বরং তাকে এই গোষ্ঠীর প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছে। ফলে লড়াইটা মমতা বনাম বিদ্রোহী শিবির নয়, বরং মমতার উত্তরাধিকার, দলের নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নে রূপ নিচ্ছে।
এখন নজর একটাই, সংখ্যার এই যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী কে হবে, কারণ এই সংঘাতের ফলাফল শুধু তৃণমূলের ভবিষ্যৎ নয়, পশ্চিমবঙ্গের রাজনীতির আগামী অধ্যায়ও নির্ধারণ করবে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি, কমেন্ট বক্সে অবশ্যই জানান।